শহীদ শরীক ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে দেশের রাজনীতি এবং সাধারণ মানুষের মাঝে যে ঝড় উঠেছে তা এখনও থামেনি, বরং দিনে দিনে আরও বেশি তীব্র এবং ভয়াবহ আকার ধারণ করছে। রাজপথের এই অকুতভয় তরুণ নেতাকে যখন প্রকাশ্যে দিনের আলোতে লোকজনের ভিড়ের মাঝে অত্যন্ত ঠান্ডা মাথায় এবং নিখুঁত পরিকল্পনায় গুলি করে খুন করা হলো, তখন থেকেই সারা দেশের মানুষের মনে একটাই প্রশ্ন ক্রমাগত ঘুরপাক খাচ্ছিল। যারা সেদিন ট্রিগার চেপেছিল তারা তো কেবল ভাড়ায় খাটা সাধারণ গুন্ডা বা কন্ট্রাক্ট কিলার মাত্র, কিন্তু এই এতটা নিখুঁত, এতটা পরিকল্পিত এবং এতটা ভয়াবহ হত্যাকাণ্ডের পেছনের আসল মাথা কারা? কোন শক্তিশালী হাত আড়াল থেকে কলকাঠি নেড়ে বাংলার বুক থেকে এমন একটি সাহসী, প্রতিবাদী এবং জনপ্রিয় কণ্ঠস্বরকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মানুষ দিনের পর দিন অপেক্ষা করেছে, নানা গুজব শুনেছে, নানা ধোঁয়াশায় বিভ্রান্ত হয়েছে, তদন্তের নামে টালবাহানা দেখেছে। কিন্তু সত্য যেমন চিরকাল লুকিয়ে থাকে না, তেমনি এই ঘটনার সত্য একে একে বের হয়ে আসতে শুরু করেছে। সম্প্রতি ভারতের কলকাতার মাটিতে যখন এই হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দারা খানকে গ্রেপ্তার করা হলো, তখন থেকেই একটি জোরানো সন্দেহ আরও তীব্র হতে শুরু করে। প্রশ্ন উঠতে লাগল, বাংলাদেশে সংঘটিত একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের প্রধান আসামি ভারতের মাটিতে কিভাবে গিয়ে লুকিয়ে থাকল? তাকে আশ্রয় দেওয়ার পেছনে কার হাত ছিল? কোন শক্তিশালী ছাদের নিচে সে নিরাপদে থাকছিল? এই প্রশ্নগুলো যখন মানুষের মুখে মুখে ঘুরছে, তখনই ঘটল সবচেয়ে বিস্ফোরক ঘটনাটি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটি মন্তব্য করলেন যা রাতারাতি সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দিল এবং পুরো ঘটনাটিকে সম্পূর্ণ নতুন এক আলোয় উন্মোচিত করে দিল। মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে অত্যন্ত স্পষ্টভাবে এবং কোনো রাগঢাক না রেখেই জানিয়ে দিলেন যে এই হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তারের পরপরই ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে সরাসরি ফোন করেছিলেন। শুধু ফোনই করেননি, কঠোরভাবে নির্দেশ দিয়েছিলেন যে এই গ্রেপ্তারের খবর যেন কোনোভাবেই গণমাধ্যমে প্রকাশ না পায়। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগতভাবে ফোন করে একটি সাধারণ ফৌজদারি মামলার তদন্তের খবর চাপা দিতে বলবেন, এটা কি কখনো স্বাভাবিক হতে পারে? এই একটি তথ্যই বলে দেয় যে এই হত্যাকাণ্ডের সুতো কোথায় গিয়ে শেষ হয়েছে। এর পরে আর কোনো সন্দেহের অবকাশ থাকে না যে পুরো ঘটনাটি ঘটেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নিখুঁত পরিকল্পনায় এবং সুচিন্তিত নির্দেশনায়। এতদিন ধরে এটি মানুষের মনে একটি প্রবল বিশ্বাস হিসেবে ছিল, কিন্তু মমতার এই বিস্ফোরক বক্তব্যের পর তা এখন শতভাগ প্রমাণিত সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এবার আসা যাক এই রাজনৈতিক থ্রিলারের সবচেয়ে অবাক করা এবং নাটকীয় মোড়ের কথায়। মমতার এই ভয়ঙ্কর ফাঁসের পর পুরো বাংলাদেশ যখন ক্ষোভে ফুঁসে উঠছে, লক্ষ লক্ষ মানুষ যখন ভারতীয় আধিপত্যবাদের এই নগ্ন হস্তক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে এবং রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই মুহূর্তে এই ঘটনার মোড় অন্যদিকে ঘুরিয়ে দিতে মঞ্চে আবির্ভূত হলেন এক সম্পূর্ণ অপ্রত্যাশিত চরিত্র। তিনি আর কেউ নন, স্বয়ং শহীদ ওসমান বিন হাদির আপন ভাই ওমর হাদি। মমতার বক্তব্য প্রকাশ পাওয়ার পরপরই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু দাবি করলেন যা দেখে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সকলেই চমকে উঠলেন। তিনি দাবি করলেন যে তার ভাইয়ের হত্যাকাণ্ডের দায় নাকি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের উপর বর্তায়। তার অভিযোগ অনুযায়ী জামায়াতের আমিরের একজন ব্যক্তিগত সহকারী এই হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তৈরি করেছেন। ডক্টর ইউনুসের সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপির কয়েকজন এমপি এবং মন্ত্রী মিলে মূল পরিকল্পনা সাজিয়েছেন, আর সবশেষে আওয়ামী লীগের একজন ক্যাডার সেই পরিকল্পনা বাস্তবে রূপ দিয়েছেন। এই দাবিটি একটু ঠান্ডা মাথায় বিশ্লেষণ করলেই এর ভেতরের ফাঁকিটা স্পষ্ট হয়ে যায়। যে কোনো বুদ্ধিমান মানুষ একবার ভাবলেই বুঝতে পারবেন একটি উচ্চমাত্রার রাজনৈতিক হত্যাকাণ্ড কি কোনো সমবায় সমিতির মতো করে পরিকল্পনা করা হয়? যে দলগুলোর মধ্যে আদর্শগত বিরোধ আকাশচুম্বী, যারা একে অপরের কট্টর প্রতিপক্ষ, তারা কি কখনো একসাথে বসে কোনো ছাত্রনেতাকে হত্যার নীলনকশা তৈরি করতে পারে? গোয়েন্দা বিজ্ঞানের সবচেয়ে মৌলিক নীতিটিই বলে, যত বেশি মানুষ একটি গোপন পরিকল্পনায় জড়িত থাকে, সেই পরিকল্পনা তত দ্রুত ফাঁস হয়ে যায়। যদি সত্যি এতগুলো দলের এতজন নেতাকর্মী এই হত্যাকাণ্ডের পরিকল্পনায় অংশ নিতেন, তাহলে এই তথ্য কোনো না কোনোভাবে অনেক আগেই বাইরে বেরিয়ে যেত। এই ধরনের একটি নিখুঁত এবং পরিকল্পিত হত্যাকাণ্ডে সর্বদা খুবই সীমিত সংখ্যক এবং অত্যন্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিরা জড়িত থাকেন, যাদের নাম সামনে এলে পুরো রাষ্ট্র ব্যবস্থা কেঁপে ওঠে।
ঠিক যেমনটা মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত করেছেন এবং অমিত শাহের নাম সরাসরি উল্লেখ করে বুঝিয়েছেন। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই সচেতন মানুষের মনে ওমর হাদিকে নিয়ে একটি গভীর এবং অস্বস্তিকর প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। সেদিন যখন ওসমান হাদিকে চলন্ত রিকশায় গুলি করা হয়েছিল, তখন সেই রিকশায় ঠিক তার পাশেই বসা ছিলেন ওমর হাদি। ঘাতকরা নিখুঁত নিশানায় হাদিকে গুলি করল, আর একদম পাশে বসে থাকা ওমর রইলেন সম্পূর্ণ অক্ষত, গায়ে একটিও আঁচড় পর্যন্ত লাগল না। এটি কি শুধুই কাকতাল, নাকি এর পেছনে অন্য কোনো সত্য লুকিয়ে আছে? খুনিদের কাছে হাদির সেই মুহূর্তের সঠিক অবস্থান কে পৌঁছে দিয়েছিল? তার রিয়েল টাইম লোকেশন কার মাধ্যমে ঘাতকদের কাছে পৌঁছেছিল? এই প্রশ্নগুলোর উত্তর এখনও পাওয়া যায়নি, কিন্তু এগুলো এড়িয়ে যাওয়ারও কোনো সুযোগ নেই। ভাইয়ের এই মর্মান্তিক হত্যার পরবর্তী সময়ে ওমর হাদির আচরণ আরও প্রশ্নের জন্ম দিয়েছে। যে কোনো স্বাভাবিক মানুষ এত বড় একটি শোকের পর ভেঙে পড়ার কথা, বিচারের দাবিতে সোচ্চারে হওয়ার কথা, মামলার প্রতিটি ধাপে সক্রিয় থাকার কথা। কিন্তু ওমর হাদির ক্ষেত্রে ঘটেছে সম্পূর্ণ উল্টোটা। ভাইয়ের হত্যার পরপরই তিনি রহস্যজনকভাবে একটি বিদেশি দূতাবাস অর্থাৎ ব্রিটিশ হাইকমিশনে অত্যন্ত উচ্চ বেতনের একটি লোভনীয় চাকরি পেয়ে যান। সরকার থেকে পান ফ্ল্যাট এবং ব্যবসায়িক সুবিধা। দেশে যখন ভাইয়ের হত্যার বিচার চলছে, মামলার শুনানি চলছে, তখন মূল সাক্ষী হিসেবে তার দেশেই থাকার কথা। কিন্তু তিনি সুকৌশলে বিদেশে সরে গেছেন এবং মামলার গতিবিধি থেকে নিজেকে দূরে রেখেছেন। শহীদ হাদির স্ত্রী শম্পা বহুবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ওমর হাদির বিরুদ্ধে সরাসরি কথা বলেছেন। তিনি দেশবাসীকে জানিয়েছেন যে ওমর হাদি তার ভাইয়ের হত্যার বিচারে সহায়তা করা তো দূরের কথা, বরং তিনি এই বিচার প্রক্রিয়ার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন। বিদেশে চাকরিতে যোগ দেওয়ার পরপরই তিনি নিজের ভাইয়ের এতিম সন্তান ফিরনাস এবং হাদির বিধবা স্ত্রীকে নিয়ে প্রকাশ্যে অত্যন্ত কুরুচিকর এবং আপত্তিকর মন্তব্য করেছিলেন। যে ব্যক্তি নিজের সদ্য মৃত ভাইয়ের বিধবা স্ত্রী এবং পিতৃহারা শিশু সন্তানকে নিয়ে এভাবে কথা বলতে পারেন, তার মনে নিজের ভাইয়ের প্রতি ন্যূনতম ভালোবাসা বা শোকবোধ আছে বলে মনে করা কঠিন। আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্যে পুরো দেশ এবং আন্তর্জাতিক মহল উত্তাল হয়ে উঠেছে, যখন ভারতের কেন্দ্রীয় সরকার এবং তাদের গোয়েন্দা সংস্থার নগ্ন হস্তক্ষেপ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তেই ওমর হাদির এই উদ্ভুট এবং ভিত্তিহীন স্ট্যাটাসগুলো দিয়ে মানুষের মনোযোগ ভারতের দিক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টাটি চরমভাবে ব্যর্থ হয়েছে এবং উল্টো তার নিজের দিকেই সন্দেহের আঙুল তুলে দিয়েছে। সত্য কখনো চিরকাল লুকিয়ে রাখা যায় না। নিজের ভাইয়ের রক্তের বিনিময়ে বিদেশে চাকরি, ফ্ল্যাট আর ব্যবসায়িক সুবিধা নিয়ে যে সাম্রাজ্য গড়ার স্বপ্ন তিনি দেখছেন, সেটা অচিরেই বালুর বাঁধের মতো ভেঙে পড়বে। বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। তারা বুঝতে পারছে ভারতীয় গোয়েন্দা সংস্থার মাস্টার প্ল্যান ঢাকতে এবং ভারতের দালালদের রক্ষা করতে কে বা কারা এখন মরিয়াভাবে কাজ করছে। শহীদ ওসমান হাদির আত্মা যেখানেই থাকুক, দেশের কোটি মানুষের হৃদয়ে তিনি বেঁচে আছেন এবং তার রক্তের বিচার একদিন হবেই।